অন্যান্য দিনে জগদীশের চায়ের এই দোকানটিতে বেশ ভিড়ভাট্টা থাকলেও আজ তেমন একটা খদ্দের নেই। শুধুমাত্র দোকানের সামনের ছাউনির নিচে বসে বিভিন্ন বিষয়ে গল্প করছে নিতাই ও বলাই। যাক, অন্তত তোরা এসেছিস। আমি তো ভাবছিলাম আজ কোনো খদ্দেরই আসবে না। হ্যাঁ, শীতের রাতে চা না খেলে শরীর চাঙ্গা থাকে নাকি রে? তা বটে, কিন্তু আজ নিতাই এত চুপচাপ কেন? চাটাও তো মুখে তুললো না এখনো পর্যন্ত। হাতে ধোয়া ওঠা চায়ের কাপ থাকলেও মুখে আজ যেন কোনো স্বাদ নেই নিতাইয়ের। তার হাত আর মুখ জুড়ে কালো ফোসকা বের হয়েছে বসন্তের মতো। সেই ফোসকার যন্ত্রণায় কুঁকড়ে আছে আজ ছেলেটা। নিতাই কিছু বলার আগেই নিতাইয়ের হাতের দিকে নজর পড়ল জগদীশের। ওরে ও নিতাই, এই তোর মুখে হাতে এসব কি বের হয়েছে? কি সর্বনেশে কাণ্ড রে বাবা! জানি না গো দাদা, আজ দুদিন অব্দি এমনটা দেখছি। বেশ জ্বালাপুড়া করছে গো জগদীশ দা। আরে দেখে তো একদমই বসন্তের মতো লাগছে। এগুলো নিয়ে আর বাইরে ঘুরে বেড়াস নে, বুঝলি? যা, বাড়ি গিয়ে আরাম কর। ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছ দাদা, আজ তাহলে উঠি। জগদীশের কথা শুনে এক মুহূর্ত সেখানে দেরি করল না নিতাই। নিতাই ভাবল বাড়ি গিয়ে সে একবার আরাম করবে। সকাল সকাল সবেমাত্র দোকানের ঝাঁপ খুলে দাঁড়িয়েছে জগদীশ। ঠিক এমন সময় হন্তদন্ত হয়ে জগদীশের দোকানের সামনে এসে দাঁড়ালো বলাই। সে কি রে বলাই, এমন হাঁফাচ্ছিস কেন? কি হয়েছে বল দেখিনি। ও জগদীশ দা, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ। আমাদের নিতাই তো আর নেই গো দাদা। গতকাল রাতে তোমাদের দোকান থেকে বাড়িতে যাওয়ার পর নাকি ভীষণ অসুস্থ হয়ে গেছিল, আর তারপর রাত 3টে নাগাদ ও মারা যায়। বলিস কি রে? হায় ভগবান, এটা কি শোনালে তুমি? নিতাইয়ের মৃত্যু সংবাদ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল জগদীশের। এইটুকু একটা ছেলে, কতই বা বয়স, আর এত তাড়াতাড়ি যে তার জীবনলীলা সাঙ্গ হবে সেটা কেই বা জানত। নিতাইয়ের মাটির বাড়ির উঠোনের মাঝখানে শুইয়ে রাখা হয়েছে নিতাইয়ের নিথর দেহখানা। সাদা কাপড়ে মোড়ানো লাশটা যেন ভারী করে রেখেছে পুরো উঠোনটাকে। আর ঘরের ভেতর থেকে বিলাপের সুরে কান্নার আওয়াজ ভেসে আসছে নিতাইয়ের মা সাবিত্রীর। ওরে নিতাই রে, এত তাড়াতাড়ি তুই তোর মাকে ছেড়ে কোথায় চলে গেলি রে বাবা? মাকে যে একেবারে একা করে দিয়ে গেলি। এখন এই বাড়িতে তোর মা একা কি করে থাকবে বল? ও বাবা রে, কেন গেলি তুই? হায় ঠাকুর, কি করলে তুমি, কি করলে? তরতাজা একজন ছেলের এমন আকস্মিক মৃত্যু যেন মেনে নিতে পারছে না কুসুমপুর গ্রামের মোড়ল হরিপদ বাবু। তবু বিধাতার বিধান যে মানতেই হবে। নিতাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছে জগদীশ আর বলাইও। আহারে, কাল বিকেলেও যে ছেলেটাকে দেখলাম, একসাথে বসে কথা বললাম, আর আজ দেখো কেমন নিথর হয়ে পড়ে আছে। যে যাওয়ার সে তো যাবেই, এসব নিয়ে আর কান্নাকাটি করে কি হবে? তার থেকে জলদি জলদি ছেলেটা সৎকারের ব্যবস্থা করো। অসহায় ছেলেটা কতই না কষ্টে বড় হয়েছিল, কে জানতো এত জলদি ভগবানের প্রিয় হয়ে যাবে।
নিতাইয়ের সৎকার শেষ হলো। পেরিয়ে গেল 20টা দিন। এবার পুরো গ্রামে শুরু হলো নির্মম এক ঘটনা। অজানা এক ভাইরাসে গ্রামের প্রায় অর্ধেক মানুষই মৃত্যুবরণ করেছেন। যারা বেঁচে আছেন তারাও সেই ভাইরাসের আক্রান্ত অবস্থায় কোনোভাবে মৃত্যুর প্রহর গুনছেন। সেদিন নিতাইকে যারা যারা দাহ করতে শ্মশানে গিয়েছিল, এক এক করে তাদের সকলেরই শরীরে দেখা দেয় সেই অজানা রোগ। ধীরে ধীরে পুরো গ্রামটি গ্রাস করে নিল ভাইরাসটি। গ্রামের এই মাথা থেকে ও মাথা পড়ে রইল শুধু মানুষের মৃত নিথর শবদেহ, কারো উঠোনে, কারো বা বাড়ির ভেতর। মাঠ ঘাট খালবিল থেকে শুরু করে চারিপাশে শুধু লাশের গন্ধ আর মৃতদের আর্তনাদ। কোথাও আবার খড়ের গাদার মতো স্তূপ হয়ে রইল লাশের বহর। লাশগুলো দাহ করার মতো অবশিষ্ট একটি মানুষও জীবিত রইল না কুন্তি গ্রামে। পাশের গ্রাম বা শহরের কেউ এই গ্রামে প্রবেশ করার বিন্দুমাত্র সাহস পেল না, কারণ এই ধরণীতে আছে সকলের মৃত্যুর ভয়। দেখতে দেখতে কেটে গেল 18টি বছর। সাল এখন 2006। গরুর গাড়ির চাকায় কিচকিচ শব্দ তুলে গরুর গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রতন, আর পেছনে বসে আছেন 4 বন্ধু, অনন্যা, দীপ্তি, বরুণ আর বর্ণালী। হ্যাট 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 হ্যাট, যা রে বাবা, যা যা এখান থেকে, যা যা। নিঃশব্দে সামনের দিকে এগিয়ে চলেছে গরুর গাড়িটি। শহর থেকে বরুণের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল তারা। রাতের বেলা গরুর গাড়িতে করে শহরে ফেরার অভিজ্ঞতা নেবে বলে সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে রওনা হয়েছে তারা 4 জন। আরে ধুর, ভেবেছিলাম সন্ধেবেলায় গ্রামের রাস্তায় ভ্রমণের একটা বেশ অ্যাস্থেটিক ফিল নেব, সেটা মনে হচ্ছে আর সম্ভব না। কেন, তোর আবার কি হলো? বলি, এটা কোনো অ্যাডভেঞ্চার হলো? কোনো ফিলই পাচ্ছি না। নেই কোনো ভূত, কোনো রহস্য, কিচ্ছু নেই। আমাদের গ্রাম থেকে 2টি গ্রাম পর একটি গ্রাম আছে, নাম তার কুন্তিপুর। গ্রামের বয়স্ক মানুষদের থেকে শোনা যায় যে সেই গ্রামে নাকি সব কিছু রহস্যময় এবং ভৌতিক। শুধু রহস্য নাই বাবু, ভয়, হাড় কাঁপানো ভয়। হ্যাট 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 হ্যাট। বরুণের কথা শুনে কিছুটা চমকে উঠল দীপ্তি আর অনন্যা। কি এমন আছে সেই গ্রামে যে সকলেই সেই গ্রামকে ভয় পায়? শুনেছিলাম বহু বছর আগে এক অজানা রোগ গ্রাস করেছিল পুরো গ্রামের মানুষদেরকে। সকলেই মারা গিয়েছিল, কেউ আর বেঁচে নেই। একদম ঠিক কইছেন বাবু। সে কি এমন নির্মম ঘটনা? তবে তো আমাদের একবার সেই গ্রামে যাওয়া প্রয়োজন। হতেও তো পারে যে ভাইরাসের ভয় দেখিয়ে কিছু মানুষ সেই গ্রামটিকে ভোগ করছে, অথবা অপরাধমূলক কোনো কাজ করছে। এই চল না, আমরা সকলে মিলে সেই কুন্তিপুর গ্রামটা দেখে আসি, চল না। তা তুই ঠিক বলেছিস, যাবি বলছিস? বাবু, ভুলেও সেই পথে পা বাড়াবেন না, জীবিত ফিরতে পারবেন না কিন্তু। তোমাকে কুন্তিপুর গ্রাম অব্দি যেতে হবে না, তুমি আমাদের তার আগের গ্রামে নামিয়ে দেবে, বাকিটা আমরা দেখে নেব। ভাড়া পাবে 4 গুণ। তারা চলল কুন্তিপুর গ্রামের উদ্দেশ্যে, যাকে সকলে বলে মৃত্যুর দুয়ার। ঘাটের চারপাশে কোনো মানুষ নেই, কোনো লোকালয় নেই, নেই কোনো নৌকা।
শুধু আছে নদীর গা বেয়ে আসা ঠান্ডা হাওয়া, আর তার আছে নীরবতা। সেই শুনশান ঘাটের ধারে দাঁড়িয়ে আছে দীপ্তি, বরুণ, অনন্যা আর বর্ণালী। নদীর নাম কড়াইডাঙ্গার নদী। শান্তিনগর গ্রাম থেকে নদীটি পার করলেই কুন্তিপুর গ্রাম। আরে নদীতে তো মাঝি দূরের কথা, একটা পোকাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে, নদীপথ ছাড়া কি আর অন্য কোনো পথ নেই? না, এটিই একমাত্র পথ বলতে পারিস। অভিশপ্ত গ্রাম বলে সকলেই কুন্তিপুর গ্রামের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করেছেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা লক্ষ্য করল ওই দূর থেকে একটি টিমটিমে আলো তাদের দিকে এগিয়ে আসছে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ও আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তারা ভালো করে লক্ষ্য করে দেখল সামনের দিক থেকে গান গাইতে গাইতে এগিয়ে আসছে একজন মাঝি তার নৌকা নিয়ে। ওই তো, ওই তো একটা নৌকা আসছে। ও বাবুরা, ফিরে যান, জলদি ফিরে যান। কুন্তিপুর গ্রাম একখানা মৃত্যুপুরী। ও মাঝি কাকা, মাঝি কাকা, বহু দূর থেকে এসেছি গো আমরা, আমাদের একটু নিয়ে যাও না। সেই কখন থেকে একটা নৌকোর জন্য আমরা অপেক্ষা করছি। না বাবুরা, আমি ওই গ্রামে যেতে পারুম না। কেন কেন যাবে না? ওই গ্রামে তোমরা সকলে নিশ্চয় অসামাজিক কোনো কর্মকাণ্ড করছো। এর ফল তোমরা ভোগ করবে খুব শীঘ্রই। বাঁচতে চাইলে আমাদের কুন্তিপুর নিয়ে চলো, নইলে খবর আছে। কি আর খবর করবেন বাবুরা, খবর তো বহুকাল আগেই হইয়া গেছে। চলো না গো কাকু, প্রয়োজনে আমরা তোমাকে দ্বিগুণ পয়সা দেব। তোমার পায়ে ধরি, আমাদের ফিরিয়ে দিও না। সবার অনুরোধ কিছুতেই ফেলতে পারল না হারান মাঝি। যেতে না চাইলেও বাধ্য হয়েই রাজি হলেন তিনি। তাইলে উঠে পড়ুন, আর সময় নষ্ট করবেন না। নৌকাটি চলতে শুরু করল কুন্তিপুর গ্রামের উদ্দেশ্যে। আচ্ছা মাঝি কাকা, এই ঘাটে কি তেমন একটা নৌকা চলাচল করে না? রাত অনেকটা গড়িয়েছে। নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হারানের নৌকা। উফ, এমন দৃশ্য আমি আগে কখনো উপলব্ধি করতে পারিনি। অসাধারণ একটি অভিজ্ঞতা, অসাধারণ পরিবেশ। হারে দূর, দারুণ না ছাই। কেমন যেন ঘাটা শিউরে শিউরে উঠছে বারবার। আমার একটুও ভালো লাগছে না। তারা গল্প করতে করতে বেশ অনেকটা দূর চলে এসেছে, কিন্তু এমন সময়ে তারা লক্ষ্য করল নদীর ওপরে অসংখ্য পরিমাণে কালো কালো কিছু ভেসে উঠল। ভালো করে লক্ষ্য করে দেখা গেল তার অন্য কিছু নয়, শত শত লাশ নদীর বুকে ভেসে উঠেছে। দেখতে দেখতে পুরো নদী ভরে গেল লাশে। চারপাশে পচা মাংসের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। এবার তারা ভয়ে জড়সড় হতে শুরু করল। এই প্রথম যেন ভয় পেল তারা। ওরে বাবারে, এসব কি? মাগো, মাগো, কি ভয়ঙ্কর! কত বড় বলেছি, যাসনি, যাসনি। এবার হলো তো। রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রাম। শুনেছিলাম এই গ্রামটি অভিশপ্ত, আজ আজ নিজের চোখে দেখছি। ওরে বাপরে, কি কি ভয়ঙ্কর! মনে হচ্ছে আমাদের আর সামনের দিকে এগোনো ঠিক হবে না।
চারপাশে এত এত লাশের বহর দেখে ভয়ে কাঁপতে শুরু করলো তাদের সকলের শরীর। এমন সময় তারা লক্ষ্য করল হৈ হৈ শব্দ তুলে সামনের দিক থেকে এগিয়ে আসছে 3টি নৌকা। ওই যে ওই দিক থেকে মনে হচ্ছে আরো নৌকো আসছে। এইসব কি বলছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নৌকাগুলো যতই তাদের দিকে এগিয়ে আসে ততই যেন ভয় বৃদ্ধি পেতে শুরু করে তাদের মনে। মুহূর্তের মধ্যেই হারানের নৌকার চারপাশে এসে ভিড় করল দূর থেকে আগত সেই নৌকাগুলো। তোমাদের সাহস তো দেখছি কম না। তোমরা কোন সাহসে এই মরা নদীতে এসেছ? তবুও আবার এই ভরা রাত বিরেতে। আসলে এই নদী আর গ্রাম সম্পর্কে অনেক কিছু শুনেছি, তাই গ্রামটি দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। অভিশপ্ত স্থান আর অভিশপ্ত মানুষ দেখার ইচ্ছে তোমাদের, তাই না? কোনো কিছু বুঝে ওঠার আগেই চারপাশের বাতাসটা বদলে গেল হঠাৎ করেই। নদীর উপর নেমে এলো এক অস্বাভাবিক নিস্তব্ধতা। এমন সময় দীপ্তি লক্ষ্য করল নৌকায় বসে থাকা মানুষগুলোর মুখ কেমন বিকৃত হতে লাগলো অদ্ভুতভাবে। মুহূর্তের মধ্যে বিদঘুটে কালো ছায়ায় রূপান্তর হয়ে গেল তারা। এসব কি হচ্ছে? ও মাঝি কাকা, শিগগির করে নৌকো ঘাটে নিয়ে যাও। আমার যে ভীষণ ভয় করছে। আমরা মনে হচ্ছে সেই অভিশপ্ত আত্মাদের খপ্পরে পড়েছি। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, এখন আমাদের কি হবে? রাম 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 রাম। কালো ছায়াগুলো লাফিয়ে লাফিয়ে এসে পড়ছিল হারানের নৌকায়। সর্দার, ওদের কোনো ক্ষতি করো না। ছোট বাচ্চারা বুঝতে পারেনি। ছেড়ে দাও, তোমরা চলে যাও। ওরা কোনো খারাপ মানুষ নয়। আমাদের নজরে যারা একবার আসে তাদের আর কোনো নিস্তার নেই। তুই সরে যা হারান, আমাদের কাজে বাধা দিস না। আমি বলছি ওদের কোনো ক্ষতি করবে না তোমরা। যদি আমার কথা না শোনো তাইলে তোমাদের জানা আছে আমি কি করতে পারি। সর্দার বলে রেহাই পাবে না কিন্তু। সকলে ঝাঁপিয়ে পড়ো নদীতে, জলদি, আর দেরি করা যাবে না। চারপাশে এমন ভয়ঙ্কর লাশ আর কালো ছায়া দেখে নিজেদেরকে বাঁচানোর শেষ অস্ত্র হিসেবে নদীতে লাফিয়ে পড়ল তারা 4 জন। পরদিন সকালে তাদের 4 জনার জ্ঞান ফেরার পর তারা দেখল এক কোঠিবাড়ির বিছানায় শুয়ে আছে তারা। পাশে বসে আছেন মোহনলাল, কেষ্ট এবং হারান মাঝি। তোমাদের কত করে বলেছিলাম ফিরে যাও, শুনলে না আমার কথা? আমি না থাকলে কত বড় বিপদ ঘটেছে তো বলো তো। কিন্তু মাঝি কাকা, তারা আপনাকে ছেড়ে দিল কেন? আর আর আপনি তাদেরকে তাড়িয়ে দিলেনই বা কি করে? এই সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে। আমারে কেন ছেড়ে দিল? কারণ আমিও যে মৃত। হাসতে হাসতেই হাওয়ায় মিলিয়ে গেল হারান মাঝি। এদিকে তাদের 4 জনকে এসব অদ্ভুত কথা বলতে দেখে বেশ অবাক হয়ে গেল মোহনলাল আর কেষ্ট। এ কি বাবারা, তোমরা কার সাথে কথা বলছো? আমরা ছাড়া তো এখানে আর কেউ নেই। আমরা তো হারান মাঝির সাথে কথা বলছিলাম এতক্ষণ। হারান মাঝি? হারান মাঝির নামটা শুনেই কেমন বিচলিত হয়ে গেল মোহনলাল। কেন দাদু, হারান মাঝির নাম শুনে আপনি এমন বিচলিত হয়ে উঠলেন কেন? আপনি কি হারান মাঝিকে চেনেন? হ্যাঁ, চিনি। হারান মাঝির নাম অনেক শুনেছি।
সে একজন মহৎ মানুষ ছিল। বাকি আত্মাদের মৃত্যু অপঘাতে হলো। হারানের মৃত্যুটা ছিল বেশ স্বাভাবিক, আর তাই তো মৃত্যুর পরও সে অন্যের কল্যাণে নিয়োজিত আছে। কি অদ্ভুত! এই গ্রামে এসে সত্যি আমরা অনেক কিছু জানতে পারলাম। খুব ভালো লাগলো। কিন্তু তোমরা এই গ্রামে আর থেকো না, এক্ষুনি চলে যাও এখান থেকে। আর দেরি করো না, কেমন? মোহনলালের কথা শুনে সেখানে আর এক মুহূর্ত অপেক্ষা করল না তারা চারজন। একটা গরুর গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তারা। কারণ দিনের আলো থাকতে থাকতেই গ্রামটি পেরিয়ে যেতে হবে। এই ছিল কুন্তিপুর গ্রামের কাহিনী। তারা আর এক মুহূর্ত সেই গ্রামে না থেকে রওনা হলো তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে।